أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আলহামদুলিল্লাহ আমাদের আজকে হচ্ছে মিড টার্মের আগে লাস্ট ক্লাস টার্মের আজকে ক্লাসে আমরা একটা লেকচার নিয়ে ডিসকাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার। এখান থেকে আহ, তো দুই সেটের মতো কোশ্চেন থাকার সম্ভাবনা আছে। আর এরপরে আমরা একটু হলো সাজেশন দিয়ে দিব। আমরা আজকে ক্লাস শুরু করে দেই। শুরু সেটা হচ্ছে যে আমাদের আজকের লেকচারটা মূলত স্টোরেজ সিস্টেম নিয়ে, অর্থাৎ ব্যাটারি নিয়ে। তো একটা ব্যাটারির যেই পার্টস গুলো থাকে এবং হচ্ছে সেখানকার ইন্টারনাল যে মেকানিজমটা হয়, এগুলো নিয়েই আমরা আজকে ডিসকাস করব। তো আমরা বেশ কয়েকটা ব্যাটারি নিয়ে আজকে ডিসকাস করব। একটা হচ্ছে মানে বহুল প্রচলিত যে লেড অ্যাসিড ব্যাটারি, সেটা। তারপরে হচ্ছে আমাদের নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, এরকম বেশ কিছু ব্যাটারি নিয়ে আমরা আজকে একটু পড়াশোনা করব। তো শুরুতেই আসি আমরা লেড অ্যাসিড ব্যাটারি। এটা মূলত 1859 সালে ফ্রেঞ্চ ফিজিসিস্ট গ্যাস্টন প্লান্টে এই রিচার্জেবল ব্যাটারিটা আবিষ্কার করে। তো এই ব্যাটারিটার মূলত মানে চারটা মেজর পার্ট। একটা হইলো পজিটিভ। A battery consists of a number of cells, and each cells of the battery consist of positive and negative plates। দুই নাম্বার হইলো সেপারেটর। তিন নাম্বার হইলো ইলেকট্রোলাইট। আর চার নাম্বার হইলো কন্টেইনার। এই হচ্ছে মূলত চারটা পার্ট। আবার বলি, একটা হলো পজিটিভ এবং নেগেটিভ প্লেট, দুই নাম্বার হলো সেপারেটর, তিন নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইট, আর চার নাম্বার হইলো কন্টেইনার। তো এখন এই প্লেট কি দিয়ে তৈরি? দেখো এখানে দুইটা প্লেটের ছবি দেওয়া আছে। এটা হলো পজিটিভ প্লেট আর এটা হচ্ছে নেগেটিভ প্লেট। তো প্লেট গুলো তৈরি হচ্ছে যে এ প্লেট কনসিস্টস অফ এ ল্যাটিস টাইপ অফ গ্রিড অফ কাস্ট এন্টিমোনয়েড লেড অ্যালয় হুইচ ইজ কভারড উইথ অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তাইলে এই প্লেট গুলো তৈরি হচ্ছে মূলত মানে কাস্ট এন্টিমোনয়েড লেড অ্যালয় দিয়ে আর কি, যেটাকে কভার করে রাখছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। আর এখানে গ্রিড যেগুলো দেওয়া আছে, এগুলো মূলত মানে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে, ফ্রাজাইল ইলেকট্রিক অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে থাকে, এবং এগুলা মানে ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করে। আর এই পজিটিভ এবং নেগেটিভ প্লেট গুলো মূলত সেম ডিজাইনেরই, বাট তোমার নেগেটিভ প্লেট যেটা, সেটার গ্রিডটা কিছুটা হলো লাইটার, আর পজিটিভ প্লেটেরটা একটু ডার্ক টাইপের। তো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ প্লেট। এরপরে হলো সেপারেটর। তো সেপারেটর যেটা, সেটা হলো যে দিস আর thin sheets of porous material placed between the positive and negative plate for preventing contact between them and thus avoiding internal short circuiting of the battery। আমরা জানি যে পজিটিভ আর নেগেটিভ যদি ডাইরেক্ট হয়ে যায় তাইলে শর্ট সার্কিট হয়, আগুন ধরে যায়। এই কারণে পজিটিভ আর নেগেটিভ প্লেটের মধ্যে একটা সেপারেটর রাখা হয়। তো এই যে এই হইলো সেই সেপারেটর, এ বি সি, এই তিন ধরনের সেপারেটর এখানে চিত্র দেওয়া আছে সেপারেটর। এখন এই সেপারেটর গুলো আবার এরকম না যে একেবারে শক্ত লোহার দেয়াল, এক পাশ থেকে আর এক পাশে কিছু যাইতেই পারবে না। বরং এই সেপারেটর যেগুলো থাকে সেইগুলা হচ্ছে মানে এর ভিতর দিয়ে ইলেকট্রোলাইট গুলো পাস করতে পারে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে ইলেকট্রোলাইট গুলো পাস করতে পারে। তো সেটাই বলছে যে these are thin sheet of porous materials placed between positive and negative plate for preventing contact between them and thus avoiding internal short circuiting। তো a separator must however be sufficiently porous to allow diffusion or circulation of electrolyte between the plate। তার মানে হচ্ছে এই যে সেপারেটর যেগুলো থাকবে সেই সেপারেটর গুলা অবশ্যই পোরাস হইতে হবে। পোরাস মিন্স হচ্ছে যার মধ্য দিয়ে আসা যাওয়া করা যায়, যাতে করে হচ্ছে এর মধ্য দিয়ে ইলেকট্রোলাইট গুলো ডিফিউজড হইতে পারে, এক পাশ থেকে আরেক পাশে পাস করতে পারে। তো
কি দিয়ে এগুলা তৈরি সেগুলো বলা আছে। একটা হলো সিডার উড, গ্লাস উল ম্যাট, মাইক্রোপোরাস রাবার, মাইক্রোপোরাস প্লাস্টিক, তারপরে হলো পারফোরেটেড পিভিসি। এই জিনিসগুলো দিয়ে হলো সেপারেটর তৈরি। এরপরে যেটা 3 নাম্বার হলো ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা হইল মূলত ডাইলুট সালফিউরিক অ্যাসিড। ডাইলুট সালফিউরিক অ্যাসিড কোনটাকে বলে? একটা হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর একটা হলো ডাইলুট সালফিউরিক। যদি পিওর সালফিউরিক অ্যাসিড হয়, একদম গাঢ় পিওর সালফিউরিক অ্যাসিড, এইটার নাম হইলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। আর যদি সালফিউরিক অ্যাসিডটাকে পাতলা করা হয় পানি মিশিয়ে, এটাকে বলা হয় ডাইলুট সালফিউরিক অ্যাসিড। তাইলে এই ডাইলুট সালফিউরিক অ্যাসিড, যেই সালফিউরিক অ্যাসিডের মধ্যে পানি মিশিয়ে পাতলা করা হয়, পাতলা অর্থাৎ ডাইলুট সালফিউরিক অ্যাসিডটা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করা হয়। 4 নাম্বার তো লাস্ট হলো কন্টেইনার। এই যে কন্টেইনারের ছবি দেওয়া আছে, যেটার মধ্যে মূলত এই জিনিসগুলো থাকে। তো কন্টেইনার ইট মে বি মেড অফ ভলকানাইজড রাবার অর মোল্ডেড হার্ড রাবার, ইবোনাইট। তারপর হলো মোল্ডেড প্লাস্টিক, সিরামিক, গ্লাস, সেলুলয়েড, এরকম বিভিন্ন জিনিসের তৈরি হইতে পারে। ভলকানাইজড রাবার হইতে পারে, মোল্ডেড হার্ড রাবার হইতে পারে, ইবোনাইট হইতে পারে, মোল্ডেড প্লাস্টিক হইতে পারে, সিরামিক্স হইতে পারে, গ্লাসের হইতে পারে, সেলুলয়েডের হইতে পারে। তাইলে এখানে আবার বলা আছে যে কোন জিনিসের তৈরি কন্টেইনার কোথায় ইয়া হয়। যদি ভলকানাইজড রাবার কন্টেইনার হয়, তাইলে কার সার্ভিসে ইউজ করা হয় এটা, এই ব্যাটারিটা। যদি গ্লাস কন্টেইনার হয়, তাইলে হচ্ছে মানে মানে লাইটিং প্লান্টস এগুলোর জন্য, ওয়্যারলেস এইসব ব্যবহার করা হয়। আর সেলুলয়েড কন্টেইনার যেটা, সেটা মূলত পোর্টেবল ওয়্যারলেস এর ব্যাটারি সেটের সাথে ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে কন্টেইনার। তাহলে আমরা যেই জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে একটা লেড অ্যাসিড ব্যাটারি মূলত 4টা পার্ট থাকে। তার মধ্যে প্রথম হলো পজিটিভ এবং নেগেটিভ প্লেট। 2 নাম্বার যেটা, সেটা হলো সেপারেটর। এটা পজিটিভ এবং নেগেটিভ প্লেটের মাঝখানে থাকে এবং এটা পোরাস হয়, এর মধ্য দিয়ে ইলেকট্রোলাইট পাস করতে পারে। 3 নাম্বার হলো ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটটা মূলত হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ডাইলিট সালফিউরিক অ্যাসিড। আর 4 নাম্বার হলো কন্টেইনার। কন্টেইনারটা বিভিন্ন টাইপের হইতে পারে, ভলকানাইজড রাবার, হার্ড রাবার, ইবোনাইট ইত্যাদি ইত্যাদি পদার্থের তৈরি হইতে পারে। তাহলে এইটা হলো লেড অ্যাসিড ব্যাটারি। এখন আমরা আসি, এখানে লেড অ্যাসিড ব্যাটারির সকল পার্টস গুলো নাম্বার দিয়ে দিয়ে দেওয়া আছে। এই যে একটা লেড অ্যাসিড ব্যাটারির যত পার্টস আছে, সবগুলো পার্টস কোনটার কি নাম দেওয়া আছে, এটা যদিও লাগবে না। এখন আমরা দেখবো যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এই অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে আমরা কথা বলছি। তাহলে লেড অ্যাসিড ব্যাটারিতে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি? দেখো, ডেফিনেশন হলো দোজ সাবস্টেন্সেস অফ দি সেল which take active part in the chemical reaction and hence absorb or produce electricity during charging or discharging are known as active material. তাহলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কোনগুলা? অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হলো সেই সকল সাবস্টেন্সেস বা পদার্থগুলা যেগুলা হইলো কেমিক্যাল রিয়াকশনে অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। তাহলে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি কি? তিনটা তিনটা অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। 1 নাম্বার হলো লেড পার অক্সাইড পজিটিভ প্লেটের জন্য। তাহলে আমরা যে পজিটিভ নেগেটিভ প্লেট পড়ছি, পজিটিভ প্লেটের জন্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হইলো লেড পার অক্সাইড PbO2। আর নেগেটিভ প্লেটের জন্য অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হইলো স্পঞ্জ লেড। আর ইলেকট্রোলাইট যেটা সালফিউরিক অ্যাসিড, এটা হলো ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এই তিনটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, লেড অ্যাসিড ব্যাটারি। তাইলে এখানে লেড পার অক্সাইডটা কি? 1 নাম্বার যেটা ছিল PbO2। এইখানে দেখো, লেড পার অক্সাইড, 1 অণু হলো লেড আর 2 অণু হলো অক্সিজেন, মিলা হলো লেড পার অক্সাইড। দেখো, ইট ইজ এ কম্বিনেশন অফ লেড অ্যান্ড অক্সিজেন। এটা হলো ডার্ক চকলেট ব্রাউন কালার। হ্যাঁ, দেখতে হইলো ডার্ক চকলেট ব্রাউন কালার এবং কিছুটা হইলো হার্ড টাইপের। আর এইখানে একটা লেড অ্যাটম আছে পিবি, আর 2টা অক্সিজেন অ্যাটম আছে। কেমিক্যাল ফর্মুলা PbO2। এই তো মোটামুটি দেখলেই বোঝা যাচ্ছে। এরপরে হইলো স্পঞ্জ লেড। এইটা মূলত একেবারে পিওর লেড, কিছুটা সফট টাইপের আর কি। হ্যাঁ, লেড
এটা নেগেটিভ অ্যাক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। আর ডাইলুট সালফিউরিক অ্যাসিড আমি বলছি যে পানি মিশাই না সালফিউরিক অ্যাসিড। এইটা কিভাবে তৈরি করে, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল যদি হয় সালফিউরিক অ্যাসিড, তাহলে 3 মোল দিতে হবে পানি। দেখো লেখছে ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 পার্ট ওয়াটার 1 পার্ট সালফিউরিক অ্যাসিড। তার মানে 1 ভাগ সালফিউরিক অ্যাসিডের সাথে যদি 3 ভাগ পানি মিশানো হয়, তাইলে যেই পাতলা সালফিউরিক অ্যাসিডটা তৈরি হয় এইটাই হলো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড। এইটা ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করা হয়। এবং এই যে ডাইলুট সালফিউরিক অ্যাসিড পাতলা, এইটার মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ প্লেট গুলো ডুবানো থাকে বা চুবানো থাকে। এই হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শুনতে জি পাচ্ছি, স্যার। সমস্যা নেই স্যার। ক্লিয়ার তো মোটামুটি নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে হলো চার্জিং ফেজ এবং ডিসচার্জিং ফেজ। এই চিত্র দুইটা আঁকতে হবে আর কি, চার্জিং ডিসচার্জিং। এটা হলো চার্জিং প্রসেস, এটা হলো ডিসচার্জিং প্রসেস। তাইলে আমরা এই ইকুয়েশন থেকে দেখি, যখন চার্জিং প্রসেস থাকে তখন অ্যানোডে কি হয়, লেড সালফেট থেকে লেড অক্সাইড উৎপন্ন হয়। আর ক্যাথোডে কি হয়, লেড সালফেট থেকে লেড প্রডিউস হয়। এইটাই হলো অ্যানোড এবং ক্যাথোডের রিয়াকশন। আর এই যে মাঝখানে হইলো আমার ডাইলুট সালফিউরিক অ্যাসিড যুক্ত থাকে। তাহলে চার্জিং এর ক্ষেত্রে কি হয়, লেড সালফেট থেকে লেড অক্সাইড হয়, আর ক্যাথোডে হয় লেড সালফেট থেকে লেড। ডিসচার্জিং এর ক্ষেত্রে উল্টা, একদম হুবহু উল্টা। জাস্ট এই ইকুয়েশনটারে ঘুরেই দিলেই হবে, এইটার এই পাশে আর এইটার এই পাশে, এইটার এই পাশে এইটার এই পাশে। দেখো অ্যানোডের ক্ষেত্রে কি হয়, লেড অক্সাইড থেকে হয় লেড সালফেট, আর ক্যাথোডে লেড থেকে হয় লেড সালফেট। তার মানে ডিসচার্জিং ফেজে দুইটা ক্ষেত্রেই অ্যানোড এবং ক্যাথোড দুই জায়গায় লেড সালফেট উৎপন্ন হয়। দেখো এখানেও লেড সালফেট, এখানেও লেড সালফেট। তাহলে এইখানে এইটা ভেঙে লিখছে, দেখো অ্যাট অ্যানোড lead oxide hydrogen combine with oxygen of lead oxide and sulfuric acid attack এইটা। দেন কি হয়, lead oxide সালফিউরিক অ্যাসিডটাকে ভেঙে লিখছে, 4টা হাইড্রোজেন আর হলো সালফেট আয়ন, 2টা ইলেকট্রন। এখানে লেড সালফেট আর 2 অণু পানি হচ্ছে। আর লেড এই সালফেটের সাথে বিক্রিয়া করে এখানে লেড সালফেট তৈরি করতেছে। এখন এই জায়গায় আমাদের নোট রাখার যেটা বিষয়, ইট উইল বি নোটেড দ্যাট ডিউরিং ডিসচার্জিং ফেজ, ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হয়, বোথ অ্যানোড আর ক্যাথোড বিকাম লেড সালফেট হুইচ ইজ সামহট হোয়াইটিশ ইন কালার। আমরা এই দেখছি, এই যে ডিসচার্জিং এর ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোড দুইটাই কিন্তু লেড সালফেট হচ্ছে। এই যে আমরা এখানে দেখছি, এই যে ডিসচার্জিং প্রসেস, অ্যানোডেও লেড সালফেট উৎপন্ন হচ্ছে, ক্যাথোডেও লেড সালফেট উৎপন্ন হচ্ছে। তাইলে এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ডিউ টু দ্য ফরমেশন অফ ওয়াটার স্পেসিফিক গ্র্যাভিটি অফ দি অ্যাসিড ডিক্রিজেস। তাইলে 2 নাম্বার যে ঘটনাটা ঘটে সেটা হইলো যে যেহেতু পানি উৎপন্ন হয়, এই কারণে অ্যাসিডের যে স্পেসিফিক গ্র্যাভিটি এইটা কমে যায়। 3 নাম্বার যেটা, ভোল্টেজ অফ দি সেল ডিক্রিজেস। ডিসচার্জিং এর ক্ষেত্রে সেলের ভোল্টেজটাও ডিক্রিজ হয়। আর 4 নাম্বার যেটা, দ্য সেল গিভস আউট এনার্জি। সেল কি করে, ব্যাটারির সেল থেকে এনার্জি বাইরে আসে। সেই এনার্জিটা আমরা বাইরে আসলে কি হয়, লাইট ফ্যান এগুলোতে আমরা চালাইতে পারি। তাইলে আমরা ডিসচার্জিং ফেজের ক্ষেত্রে 4টা ঘটনা দেখলাম, যে ডিসচার্জিং ফেজে আমার অ্যানোড এবং ক্যাথোড দুই জায়গায় লেড সালফেট উৎপন্ন হয়। তারপরে হচ্ছে ওয়াটার ফরমেশনের কারণে আমার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাসিডের কমে যায়। 3 নাম্বার হইলো ভোল্টেজ কমে যায়। আর 4 নাম্বার হচ্ছে এনার্জি বের হয়ে আসে। ঠিক উল্টা ঘটনা চার্জিং এর ক্ষেত্রে। দেখো আমরা আগেই দেখছিলাম এই জায়গায় চার্জিং এ কি হয়, চার্জিং এ লেড সালফ অ্যানোডে লেড সালফেট থেকে হয় লেড অক্সাইড, আর ক্যাথোডে লেড সালফেট থেকে উৎপন্ন হয় শুধুমাত্র লেড। সেই কথাটাই এখানে আছে। এই যে অ্যানোডে লেড সালফেট থেকে হয় লেড অক্সাইড, আর ক্যাথোডে লেড সালফেট থেকে হয় শুধু লেড, এই যে পিবি। তো এখানেও সেম ভাবে 4টা ঘটনা ঘটে। 1 নাম্বার,
অ্যানোড বিকামস ডার্ক চকলেট ব্রাউন ইন কালার, মানে লেড অক্সাইড, আর ক্যাথোড বিকাম গ্রে মেটালিক লেড। তাহলে আমরা এটা তো ইকুয়েশনই দেখলাম যে অ্যানোডে হয় লেড অক্সাইড আর ক্যাথোডে হয় লেড। এরপরে ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হয়, ওয়াটার ফরমেশনের কারণে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড কমে যায়। আর এই চার্জিং এর ক্ষেত্রে ডিউ টু কনজাম্পশন অফ ওয়াটার, ওইখানে ওয়াটার হয় ফরমেশন আর এইখানে হয় কনজাম্পশন, অর্থাৎ অ্যাবজর্ব করে। তো ওয়াটার অ্যাবজর্ব করার কারণে ওইখানে ডিসচার্জিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি কমে গেছে আর এখানে স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেছে। 3 নাম্বার যেটা, ওই আগের জায়গায় আগেরটাতে কি ছিল, ভোল্টেজ কমে গেছে আর এখানে ভোল্টেজ বেড়ে গেছে। আর 4 নাম্বার কি ছিল, এনার্জি বের হয়ে আসতেছে আর এখানে কি হবে, এনার্জি ইজ অ্যাবজর্ব বাই দা সেল, এনার্জি অ্যাবজর্ব করতেছে সেল। তাহলে এই হচ্ছে টোটাল লেড অ্যাসিড ব্যাটারির ইস্যু। তাইলে আমরা কি দেখলাম এখানে, লেড অ্যাসিড ব্যাটারির যে স্ট্রাকচার, যে তার পজিটিভ নেগেটিভ প্লেট, তারপরে হচ্ছে তার সেপারেটর, তার হলো ইয়ে কি বলে ইলেকট্রোলাইট, তারপরে হলো কন্টেইনার। এরপরে আমরা দেখলাম যে একটিভ ম্যাটেরিয়াল গুলো কি কি, একটিভ ম্যাটেরিয়াল হচ্ছে লেড অক্সাইড, আর হচ্ছে লেড, আর হলো ডাইলুট সালফুরিক অ্যাসিড। এরপরে আমরা দেখলাম চার্জিং এবং ডিসচার্জিং। তো চার্জিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সরি ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানোড এবং ক্যাথোড উভয় জায়গায় লেড সালফেট উৎপন্ন হচ্ছে। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াটার ফরমেশনের কারণে বা ওয়াটার পানি উৎপন্নের কারণে অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাচ্ছে। 3 নাম্বার কি হচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে। 4 নাম্বার কি হচ্ছে, এনার্জি বাইরে বের হয়ে আসছে। চার্জিং এর ক্ষেত্রে কি হচ্ছে, উল্টা ঘটনা, অ্যানোডে উৎপন্ন হচ্ছে লেড অক্সাইড, ক্যাথোডে উৎপন্ন হচ্ছে লেড। 2 নাম্বার হইলো এইখানে ওয়াটার ফরমেশনের পরিবর্তে ওয়াটার কনজাম্পশন হচ্ছে, এই কারণে সালফিউরিক অ্যাসিডের স্পেসিফিক গ্র্যাভিটি বেড়ে গেছে, ভোল্টেজ বেড়ে গেছে এবং এনার্জি অ্যাবজর্ব করছে। এই হচ্ছে টোটাল সামারি। এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে মোটামুটি? জি স্যার। ওকে। এরপরে আমরা এখান থেকে যেটা পড়বো সেটা হচ্ছে নেক্সট ব্যাটারি, যেটা এই যে নিকেল ক্যাডমিয়াম স্টোরেজ ব্যাটারি। তাহলে 2 নাম্বার যে ব্যাটারিটা আমরা পড়বো সেটা হচ্ছে নিকেল ক্যাডমিয়াম স্টোরেজ ব্যাটারি। এখন আগে যেগুলো পড়ছি সেগুলোর সাথে একটু মিলাইয়া মিলাইয়া পড়লে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাইলে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি যেটা, এইখানে আমাদের অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে, যেমন লেড, মানে লেড অ্যাসিড ব্যাটারিতে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছি কাকে, লেড অক্সাইড। ক্যাথোড হিসেবে ব্যবহার করছি লেড। তাইলে এই ব্যাটারির ক্ষেত্রে, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড হিসাবে আমরা ব্যবহার করব নিকেল অক্সি হাইড্রোক্সাইড, আর আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম, রাইট। তাইলে আমি যদি মিলাই যে ওখানে অ্যানোড হিসাবে ব্যবহৃত ছিল লেড অক্সাইড আর এখানে অ্যানোড হিসাবে ব্যবহৃত ছিল নিকেল অক্সি হাইড্রোক্সাইড, ওইখানে ক্যাথোড হিসাবে ব্যবহৃত ছিল লেড আর এইখানে ক্যাথোড হিসাবে ব্যবহৃত হচ্ছে ক্যাডমিয়াম। তো এখন প্রশ্ন হলো ইলেকট্রোলাইট কি, আগেরটাতে মানে লিথিয়াম, সরি লেড অ্যাসিড ব্যাটারিতে আমরা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করছিলাম কি, ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করছিলাম আমরা ডাইলুট সালফিউরিক অ্যাসিড। আর এইখানে এই নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি যেটা, এইটাতে আমরা ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করব হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহার করব। তাইলে এখন আমরা যদি এই জায়গায় চার্জিং এবং ডিসচার্জিং এবং হচ্ছে ইকুয়েশনটা দেখি, সেটা হচ্ছে ডিসচার্জের ক্ষেত্রে, অন ডিসচার্জ
of the positive plate is converted to nickel oxyhydroxide and the cadmium metal of the negative plate is converted to cadmium hydroxide. দেখো পজিটিভ প্লেটে কি হচ্ছে, এটা হলো নিকেল অক্সি হাইড্রোক্সাইড, নিকেল অক্সি হাইড্রোক্সাইড। এইটা পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড, আর নেগেটিভ প্লেটে ক্যাডমিয়াম এই হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যাডমিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। তাহলে ওভারঅল রিঅ্যাকশনটা কি হচ্ছে, নিকেল অক্সি হাইড্রোক্সাইড প্লাস ক্যাডমিয়াম প্লাস পানি ইকুয়াল টু নিকেল হাইড্রোক্সাইড প্লাস ক্যাডমিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই হচ্ছে আমাদের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। তাহলে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে আমরা আবার বলি যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে পজিটিভ প্লেট যেটা সেটা কনভার্টেড হয়ে হচ্ছে নিকেল হাইড্রোক্সাইড, আর আহ, মানে নেগেটিভ প্লেটটা হচ্ছে ক্যাডমিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা যদি আগেরটার সাথে মিলাই, লেড অ্যাসিড ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারিতে আমার মানে অ্যানোড, যেটা অ্যানোডটা হয়েছিল আমার হচ্ছে লেড সালফেট, আর ক্যাথোড হয়েছিল লেড সালফেট। এখানে অ্যানোড হয়েছে নিকেল হাইড্রো অক্সি হাইড্রো সরি নিকেল হাইড্রোক্সাইড, আর ক্যাথোড হচ্ছে ক্যাডমিয়াম হাইড্রোক্সাইড। তো এখন আরেকটা হলো প্রপার্টিস অফ নিকেল ক্যাডমিয়াম সিস্টেম। তো এক নাম্বার যেটা সেটা হচ্ছে এটা অত্যন্ত রোবাস্ট। তো রোবাস্ট মিনস অত্যন্ত শক্তপোক্ত আর কি। এইটা মানে ফ্রিজিং টেম্পারেচার এবং হচ্ছে এক্সট্রিম হাই টেম্পারেচার দুইটাতেই এরা থাকতে পারে, এবং হইলো মানে লেস এফেক্টেড বাই ওভার চার্জিং, মানে ওভার চার্জিং এবং ওভার ডিসচার্জিং দ্বারা এটা এফেক্টেড হয় না। আর ক্যাপাসিটি রেঞ্জ হইলো 200 এম্পিয়ার আওয়ার। নিকেল ক্যাডমিয়াম সিস্টেম ক্যান বি ডিসচার্জেড আপ টু সি ও, আচ্ছা ওকে। এটার লো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে এবং লাইফ টাইম সাইকেল প্রায় 200, 200 সাইকেল, লাইফ টাইম সাইকেল। ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এক নাম্বার হলো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি হ্যাজ মেমোরি ইফেক্ট। তো এই যে মেমোরি ইফেক্টটা, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা একটু বোঝা দরকার মেমোরি ইফেক্ট। তো মেমোরি ইফেক্টটা হলো নিকেল ক্যাডমিয়ামের সমস্যা, সেটা হলো সাপোজ আমার এই ব্যাটারিটা একবার ফুল চার্জ হয়েছে। তো ফুল চার্জ হওয়ার পরে আমি যখন এটা ব্যবহার করলাম, মানে আমার তো এটা ইয়ের সাথে যুক্ত, সোলারের সাথে সাপোজ যুক্ত। তো আমি এইটা ব্যবহার করলাম, তো ব্যবহার করার পরে চার্জটা কিছুটা কমছে, সাপোজ 20% ডিসচার্জ হচ্ছে। তো 20% ডিসচার্জ হওয়ার পরে যদি আবার চার্জ করা হয়, তাইলে তার মাথায় থেকে যাবে যে এ তো 20% পর্যন্তই ডিসচার্জ হবে। পরের বার যখন আবার ডিসচার্জ করা হবে, তখন আর এই 20% থেকে নামবে না, মানে লাস্ট যত জায়গায় গিয়ে নামছে সে ওই পর্যন্তই থাকবে, ওর থেকে আর নিচে নামবে না। এটা হলো তার মেমোরি ইফেক্ট, মানে মেমোরিতে থেকে যায়। সাপোজ প্রথমবার সে 20% ডিসচার্জ হয়েছে, এর পরের বার দেখা গেল যে সে 15% ডিসচার্জ হয়েছে, তাইলে এরপরে সে 15% নিচে নামবে না। তারপরের বার যদি সে 10% ডিসচার্জ হয়, তাহলে সে 10% থেকে আর নিচে নামবে না। তো এই কারণে হইলো প্রবলেম, অর্থাৎ এটা একটা মেমোরি ইফেক্ট আছে। এই মেমোরি ইফেক্টের কারণে এইটা 100% ইউটিলাইজটা হয় না। এই আর হচ্ছে disadvantages of nickel cadmium battery include difficulties in determining the state of charge of the battery। তাইলে এইটার বর্তমান চার্জের স্টেজটা এটাও নির্ধারণ করাটা একটু ডিফিকাল্ট। তারপরে হইলো এটা খুবই হেভি। আর বড় সমস্যা হইলো টক্সিসিটি, কারণ ক্যাডমিয়াম একটা টক্সিক মেটাল। এইটা মানে অত্যন্ত টক্সিক জিনিস। এই কারণে এখান থেকে মানে পরিবেশ এবং হচ্ছে মানুষের স্বাস্থ্যের অত্যন্ত ক্ষতির সম্ভাবনা আছে। এই কারণে ক্যাডমিয়ামটা ইউজ করার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমাদের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি যেটা, সেইটার সামারি। আমি যদি আবার সামারি করি, যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির ক্ষেত্রে আমাদের অ্যানোড হিসাবে ব্যবহৃত হয় নিকেল অক্সি হাইড্রোক্সাইড, ক্যাথোড হিসাবে ব্যবহৃত হয় হচ্ছে ক্যাডমিয়াম। আমাদের যখন ডিসচার্জ হয় তখন
পজিটিভ প্লেটে উৎপন্ন হয় নিকেল হাইড্রোক্সাইড, নেগেটিভ প্লেটে উৎপন্ন হয় ক্যাডমিয়াম হাইড্রোক্সাইড। আর এইটার কি বলা যায়, 2000 এম্পিয়ার আওয়ার পর্যন্ত এইটার ব্যাটারির ক্যাপাসিটি, এবং এইটা অত্যন্ত রোবাস্ট। এই হলো পজিটিভ দিক। নেগেটিভ দিক যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হলো এটার মেমোরি ইফেক্ট আছে, যার কারণে যেই পর্যন্ত ডিসচার্জ হবে তার থেকে আর নিচে নামবে না, এটা একটা মুশকিল। 2 নাম্বার হইলো এটা অত্যন্ত হেভি, মানে ভারী হয় অনেক। 3 নাম্বার যেটা, এইটার চার্জের পজিশনটা বোঝা যায় না যে কত পার্সেন্ট চার্জ আছে এই মুহূর্তে। 4 নাম্বার যেটা, ক্যাডমিয়াম অত্যন্ত টক্সিক মেটাল, এই কারণে এটা পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, 3 নাম্বার যেটা জি আমরা স্যার। একটা ব্যাটারি দেখবো, নিকেল মেটাল হাইড্রাইড। তো নিকেল মেটাল হাইড্রাইড যেটা, এটাও মোটামুটি সেম নিকেল ক্যাডমিয়ামের কাছাকাছি, জাস্ট নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির যেই মানে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেইগুলোকে ওভারকাম করার জন্য এইটা একটা মানে আরেকটু আপার ভার্সনের ব্যাটারি, নিকেল মেটাল হাইড্রাইড। তাহলে নিকেল মেটাল হাইড্রাইডের ক্ষেত্রে আমরা যেটা ক্যাথোড হিসাবে ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের দিস বেটার রিপ্লেস দ্য ক্যাডমিয়াম ক্যাথোড। মানে আমাদের ক্যাথোড হিসাবে আগে যেটা ছিল লেড অ্যাসিড ব্যাটারিতে, ক্যাথোড হিসাবে কি ছিল, লেড। নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে ক্যাথোড হিসাবে ছিল ক্যাডমিয়াম। আর এই নিকেল মেটাল হাইড্রাইড যেটা, এইটাতে ক্যাথোড হিসেবে থাকবে হলো মেটাল হাইড্রাইড। মেটাল হাইড্রাইডটা হইলো ক্যাডমিয়াম হিসেবে এই মানে ক্যাথোড হিসেবে কাজ করবে। আর এইখানে অ্যানোডটা সেম থাকবে, ওইখানেও অ্যানোড যেটা ছিল নিকেল অক্সি হাইড্রোক্সাইড, এখানেও অ্যানোডটা সেম, নিকেল অক্সি হাইড্রোক্সাইড। এই যে দেখো, এখানে আমরা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি যেটা, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে আমাদের অ্যানোড ছিল নিকেল অক্সি হাইড্রোক্সাইড, NiOOH। এই ব্যাটারিতেও আমার অ্যানোড সেম, অর্থাৎ নিকেল অক্সি হাইড্রোক্সাইড। তাহলে নিকেল অক্সি হাইড্রোক্সাইড হলো অ্যানোড, আর ক্যাথোড হলো মেটাল হাইড্রাইড, MH। তাইলে এইখানে আমাদের যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে একটা মেটাল, আর একটা হলো নিকেল হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। এই হলো আমাদের চার্জিং। একইভাবে ইলেকট্রোলাইট যেটা, ইলেকট্রোলাইটটাও সেম। আমাদের লেড অ্যাসিড ব্যাটারি প্রথম যেটা পড়ছিলাম, সেই লেড অ্যাসিড ব্যাটারিতে ইলেকট্রোলাইট ছিল হলো ডাইলুট সালফিউরিক অ্যাসিড। এরপরে সেকেন্ড যেটা পড়লাম আমরা, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, সেখানে ইলেকট্রোলাইট হিসেবে ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। এইটা যেটা নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, এটারও আমার ইয়ে হচ্ছে সেম, মানে ইলেকট্রোলাইট সেম, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। এটা হচ্ছে ইলেকট্রোলাইট। এখন এইখানে আমরা যদি দেখি যে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ যেটা, একটা হলো যে ইনক্রিজ এনার্জি ডেন্সিটি। 2 নাম্বার হচ্ছে আগেরটা মানে অত্যন্ত হেভি ছিল, এটা হলো লাইটার মানে পাতলা। আর আগেরটা ক্যাডমিয়াম টক্সিক হওয়ার কারণে ইনভায়রনমেন্টের জন্য সমস্যা ছিল, এইটা আবার ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তাহলে এই হচ্ছে এটার অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি, evolves more heat than nickel cadmium during charging, higher rate of self discharge, more difficult to determine terminate a full charge during charging। তাইলে এইটার কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ দেখাচ্ছে। আবার মানে আগেরটার ডিসঅ্যাডভান্টেজ গুলাকে ওভারকাম করার জন্য নতুন মডেল নিয়ে আসছি, সেখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি ডিসঅ্যাডভান্টেজ, একটা হইলো এইখানে এই ব্যাটারিতে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয়, মানে গরম হয়ে যায় ব্যাটারিটা, এইটা একটা সমস্যা। 2 নাম্বার হচ্ছে এটার হায়ার রেট অফ সেলফ ডিসচার্জ, মানে এইটার সেলফ ডিসচার্জ রেট হাই। সেলফ ডিসচার্জ রেট মানে হইলো আমি যদি ব্যবহার নাও করি তাও অটোমেটিক্যালি তার চার্জ কমতে থাকে, এটা হলো সেলফ ডিসচার্জ। এই সেলফ ডিসচার্জ রেটটা হাই। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে মানে মানে কি বলা যায়, টার্মিনেট করা এ ফুল চার্জ
ডিউরিং চার্জিং, মানে চার্জিং এর সময় এটাকে ফুল চার্জে টার্মিনেট করাটা অনেক ডিফিকাল্ট। এই হচ্ছে এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। সর্বশেষ 4 নাম্বার যে ব্যাটারিটা আমরা পড়বো, এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। এইটা হলো এখন পর্যন্ত বলা যায় যে লেটেস্ট মডেল ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। এইটা মানে বেশ হালকা হয়, কিন্তু এটার বড় সমস্যা হলো এটার দাম অত্যাধিক বেশি, মানে এক্সপেন্সিভ অনেক। এটা হলো প্রবলেম। তাইলে আমরা দেখি লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা, এইখানে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কারা এবং কিভাবে কাজ করে এবং এর সুবিধা অসুবিধা কি। তো প্রথমেই আহ এটার সুবিধা বর্ণনা করছে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ইজ অ্যান অ্যাডভান্স ব্যাটারি। একটা অ্যাডভান্স ব্যাটারি। তারপরে লিথিয়াম আয়ন ব্যাটারি হ্যাজ হাই এনার্জি ডেন্সিটি, এটার এনার্জি ডেন্সিটিও হাই। ব্যাটারিটা ছোট, পোর্টাবল, হাতে করে নিয়ে ঘোরা যায়, মানে ভারী না, পাতলা, কিন্তু এনার্জি ডেন্সিটি হাই। এরপরে হচ্ছে লো সেলফ ডিসচার্জ। আমরা আগের ব্যাটারিতে যেটা সমস্যা দেখছিলাম, আগের ব্যাটারিতে যেটা সমস্যা দেখছিলাম যে তার মানে সেলফ ডিসচার্জ অনেক হাই, ব্যবহার না করলেও চার্জ ফুরাই যায়। এইটার ক্ষেত্রে সেই সমস্যার সমাধান হয়েছে, লো সেলফ ডিসচার্জ, সেলফ ডিসচার্জটা খুবই কম। এরপরে ওই 2 নাম্বার যেটা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, সেখানের যে প্রবলেম ছিল সেটাও এখানে নাই, মেমোরি ইফেক্ট। এই যে দেখো, নো মেমোরি ইফেক্ট, কোনো মেমোরি ইফেক্ট নাই। তাইলে এখন এই ব্যাটারিটা কোথায় ইউজ করা হয়? These batteries are used where similar, smaller and light weight batteries are required, such as cell phone, laptop, computer এগুলো। সেল ফোন, ল্যাপটপ, কম্পিউটার এরকম জায়গাগুলোতে যেখানে মানে ছোট সাইজের ব্যাটারি ব্যবহার করার দরকার হয়, সেই জায়গায় মূলত এই ব্যাটারিটা ইউজ করা হয়, এই আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। তো ডিসঅ্যাডভান্টেজ কি? হাউএভার দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস প্রাইস, এটা হলো হায়ার প্রাইস এন্ড ফিউয়ার চার্জ ডিসচার্জ সাইকেল, মানে এটার চার্জ ডিসচার্জ সাইকেলও খুব কম। এইটা হলো মানে আমরা যখনই একটা ব্যাটারি বা একটা প্রোডাক্ট ডেভেলপ করি, মানে আগেরটার ডিসঅ্যাডভান্টেজ গুলো দূর করতে যাই, তখন দেখি যে আবার নতুন করে কিছু সমস্যার উদ্ভব হয়েছে। তো এটারও তাই, আমরা যে 4টা ব্যাটারি দেখলাম, এই 4টা ব্যাটারিরই আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়লাম। তো পরে দেখা গেল যে একটা সমস্যা সমাধান করতেছি, কিন্তু আবার আর একটা সমস্যা হচ্ছে। তো এখন এইখানে আগের সবগুলার তো অ্যানোড এবং ক্যাথোড কি ছিল সেটা আমরা জানছি। এইখানে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কি থাকবে? দা negative electrode of conventional lithium ion cell is made from carbon. আর পজিটিভ ইলেকট্রোড ইজ এ মেটাল অক্সাইড and electrolyte is the lithium salt in an organic solvent. তাইলে এখানে ক্যাথোড হিসেবে থাকবে মেটাল অক্সাইড, অ্যানোড হিসেবে থাকবে হচ্ছে কার্বন, সরি অ্যানোড হিসেবে থাকবে হচ্ছে মেটাল অক্সাইড, ক্যাথোড হিসেবে থাকবে হলো কার্বন। আর ইলেকট্রোলাইট হিসেবে আগের প্রথমটাতে ছিল ইলেকট্রোলাইট ডাইলুট সালফিউরিক অ্যাসিড, পরেরটাই ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপরেরটাই ছিল পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর এইটার ক্ষেত্রে হইলো লিথিয়াম সল্ট ইন অ্যান অর্গানিক সলভেন্ট। তাহলে একটা অর্গানিক সলভেন্টের মধ্যে লিথিয়াম সল্ট হচ্ছে ইয়া হিসেবে থাকবে। আর এইখানে কমার্শিয়ালি যেটা ইলেকট্রোড হিসেবে, নেগেটিভ ইলেকট্রোড হিসেবে ব্যবহার করে, এটা মূলত গ্রাফাইট। এই হচ্ছে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখানে পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোডের যেই রিয়াকশন, এই রিয়াকশনটা দেওয়া আছে। তো এরপরে আমরা একটু কম্পারিজন দেখব, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এটা হলো নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, এটা হলো নিকেল মেটাল হাইড্রাইড ব্যাটারি, আর এটা হলো লিথিয়াম আয়ন ব্যাটারি। 3টে ব্যাটারির কম্পারিজন আমরা দেখব। তাহলে আমরা দেখি নিকেল ক্যাডমিয়ামের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজের মধ্যে হলো ইনএক্সপেন্সিভ, মানে দাম কম। 2 নাম্বার হলো হাই কারেন্ট ড্র, অনেক বেশি কারেন্ট এখান থেকে আসে। ওয়াইড টেম্পারেচার রেঞ্জ, মানে
-20 ডিগ্রি থেকে শুরু করে 60 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সে এখানে ফাংশন করে। তারপরে ফাস্টেস্ট চার্জ, খুব ফাস্ট চার্জ হয়, মোর এনার্জি ইজ অ্যাভেলেবল। এই হলো অ্যাডভান্টেজ নিকেল ক্যাডমিয়ামের। ডিসঅ্যাডভান্টেজ কি? মডারেটলি হেভি, মানে কিছুটা ভারী হয়। পলিউট এনভায়রনমেন্ট, এখানে এনভায়রনমেন্টের জন্য খারাপ এটা। আর হইলো মেমোরি ইফেক্ট, নিকেল ক্যাডমিয়ামের মেমোরি ইফেক্ট আছে যেটা খুবই ভয়ঙ্কর। মেমোরি ইফেক্ট থাকলে তো আসলে এই ব্যাটারি চালানোই মুশকিল। এরপরে আসিস নিকেল মেটাল হাইড্রাইড। দেখো, আগেরটার যেটা ডিসঅ্যাডভান্টেজ এইখানে আইসা সেগুলো ওভারকাম করা হয়েছে। যেমন আগেরটা বলছিল কি মডারেটলি হেভি, এখানে দেখো 25 থেকে 30% লাইটার দেন স্মলার, লাইটার এন্ড স্মলার দেন নিকেল ক্যাডমিয়াম। তার মানে এইখানে যেটা ডিসঅ্যাডভান্টেজ মডারেটলি হেভি মানে ভারী অনেক, এইখানে এসে সেই সমস্যার সমাধান করা হয়েছে। এটা 25 থেকে 30% এর থেকে ছোট এবং কম ওজনের। তারপরে এখানে দ্বিতীয় যেটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, পলিউট এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট দূষণ করে। এইখানে দেখো এই সমস্যার সমাধান হয়েছে, ফিউয়ার এনভায়রনমেন্টাল ইস্যু, মানে এনভায়রনমেন্টাল ইস্যু খুবই কম। তারপরে হচ্ছে এইটার আর একটা সমস্যা ছিল কি মেমোরি ইফেক্ট, সেটাও এখানে সমাধান করা হয়েছে। এখানে লেস মেমোরি ইফেক্ট, মেমোরি ইফেক্ট অত বেশি নাই। আর আরেকটা সুবিধা হলো 2000 থেকে প্রায় 2800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি। এখন এই সমস্যার সমাধান করে আপগ্রেড করার পরে তার আবার নতুন কিছু সমস্যা দেখা দিচ্ছে। কি কি তার ডিসঅ্যাডভান্টেজ? তার ডিসঅ্যাডভান্টেজ হইলো মোর এক্সপেন্সিভ, দাম বেশি। তারপরে লোয়ার লাইফ সাইকেল, লাইফ সাইকেল খুব বেশি না। তারপরে হচ্ছে মানে লাইফ সাইকেল বলতে চার্জ এবং ডিসচার্জ সাইকেল যেটা, লিমিটেড কারেন্ট ড্র, অর্থাৎ এখানে কারেন্ট ড্রটা কম, কারেন্ট কম যায়। লিমিটেড টেম্পারেচার রেঞ্জ, দেখো এইখানে অ্যাডভান্টেজ গুলো আবার আইসা এখানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। এখানে ছিল হাই কারেন্ট ড্র, এখানে ছিল ইনএক্সপেন্সিভ মানে দাম কম। এইখানে আইসা দেখো এইটার আবার মানে এইখানে যেটা সুবিধা ছিল এইটা আবার এখানে এসে অসুবিধা হয়ে গেছে, এখানে মোর এক্সপেন্সিভ হয়ে গেছে। এখানে ছিল হাই কারেন্ট ড্র, এইখানে আইসা লিমিটেড কারেন্ট ড্র হয়ে গেছে। এটা ওয়াইড টেম্পারেচার রেঞ্জ ছিল, এইখানে এসে দেখো লিমিটেড টেম্পারেচার রেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে এইটার মানে ফাস্টেস্ট চার্জ ছিল, এখানে সেলফ ডিসচার্জ আছে অনেক বেশি। এরপরে আমরা লিথিয়াম আয়নে যদি যাই, তাইলে এখানে কি সুবিধা? সুবিধার মধ্যে একটা হলো লাইট এন্ড স্মলার আর লো সেলফ ডিসচার্জ, এখানে সেলফ ডিসচার্জ খুবই কম। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে? এক্সপেন্সিভ, অত্যন্ত হাই এক্সপেন্সিভ, অনেক বেশি এক্সপেন্সিভ এটা। সেন্সিটিভ টু ওভারচার্জ, অতিরিক্ত চার্জ দিলে এটা আহ, সমস্যা হয়। তারপরে রিয়াক্ট উইথ অক্সিজেন আর ফিউয়ার চার্জ ডিসচার্জ সাইকেল, চার্জ ডিসচার্জ সাইকেল কম, তাহলে এইটাও করতে হবে। এই হচ্ছে আজকে আমাদের যেই ইয়ে কি বলে এটাকে লেকচার, এই লেকচারটা হলো এই। ওভারঅল লেকচারের উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, পরীক্ষার জন্য কি স্যার করতে পারবো মানে আগে স্যার বললে ভালো হতো। প্রশ্ন ধরনটা কেমন হবে স্যার? আচ্ছা, প্রশ্নের ক্ষেত্রে আমি বলি তোমাদের, প্রশ্নটা হইলো মানে আহ তোমাদের হলো মোট 5 সেট কোশ্চেন থাকবে, ঠিক আছে? 5 সেট কোশ্চেন থাকবে, প্রতিটা সেটে এ এবং বি আছে, এ তে একটা কোশ্চেন, বি তে একটা কোশ্চেন। তাহলে 5 সেট কোশ্চেনের মধ্যে আনসার করতে হবে হইলো 3 সেট। প্রতি সেটের মান বন্টন হলো 10 কইরা, তাহলে 3 সেটে 3×10 = 30। প্রতিটা সেটে 2টা করে কোশ্চেন থাকবে, এ এবং বি এক একটা কোশ্চেনে 5 5 করে থাকবে, বা হচ্ছে কোনোটায় 4 কোনোটায় 6, বড় ছোট এই আকারে কম বেশি হবে আর কি। এই হইলো কোশ্চেনের মান বন্টন। টাইম হইলো 1.5 ঘন্টা, বোঝা গেল? জি স্যার, স্যার কোনগুলো স্যার পড়বো একটু স্যার দেখালে আচ্ছা, ভালো হতো। এখন সাজেশনটা যদি আমরা তে আসি, তাইলে হচ্ছে আমাদের লেকচার 1-এ যদি আমরা যাই, লেকচার 1-এ যেটা পড়তে হবে একটু নোট রাখতে পারো। একটা হইলো হোয়াট ইজ সোলার সেল,
জাস্ট এইখান থেকে আহ এই আহ 2 লাইনের একটা ডেফিনেশন একটু মুখস্থ করলেই হবে। হোয়াট ইজ সোলার সেল, এই 2 লাইন এখান থেকে। আর এই 4টা যে টাইপ, এই 4টা টাইপের নাম মুখস্থ করতে হবে শুধু। স্ট্যান্ড অ্যালোন, গ্রিড টাই উইথ পাওয়ার ব্যাকআপ, আর গ্রিড ফল ব্যাক। এই 4টা পাওয়ার স্টেশনের নাম মুখস্থ করতে হবে। আর এইখানে গ্রিড টাই সোলার সিস্টেম যেটা, এইটা আসবে। কম্পোনেন্ট অফ গ্রিড টাই সোলার সিস্টেম, এইটা এইটা করলেই হবে। কম্পোনেন্ট অফ গ্রিড টাই সোলার সিস্টেম, এইখানে এই চিত্রটা আঁকতে হবে। আমি ক্লাসে বলছিলাম এই চিত্র মানে হুবহু এখানে যেরকম দেখা যায় এরকম না, ব্লক ডায়াগ্রাম দিয়েও আঁকতে পারো। যে এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিলা, লিখলা এটা হলো সোলার প্যানেল। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দিলে এরকম চার চার ইয়ে চার ইয়া এরকম একটা ব্লক ডায়াগ্রাম, এখানে লিখলে গ্রিড টাই ইনভার্টার। এরকম এরো টাইনা দিলা, এইখানে এই যে একটা তো দেওয়াই আছে গ্রিড টাই মিটার। এইখানে আঁকতে পারলে পারবা, না পারলে এখানে ওইরকম টান দিয়ে দিবা, দেখাবা যে জাতীয় গ্রিড। তারপরে ডিস্ট্রিবিউশন প্যানেল, এইটার পিকচারটা আঁকতে হবে। আর হইলো এই কম্পোনেন্ট গুলো কি কি, এই কম্পোনেন্ট গুলো বলতে পারতে হবে। এই এরপরে হচ্ছে এই যে প্রিন্সিপালস অফ সোলার ইলেকট্রিসিটি, এইটা পড়বা চিত্র সহ। প্রিন্সিপালস অফ সোলার ইলেকট্রিসিটি, এটা আমি ক্লাসে বুঝাই দিছিলাম যে প্রিন্সিপালস অফ সোলার ইলেকট্রিসিটি একদম হাতে ধরে বুঝাই দিছিলাম। আর এখান থেকে পড়তে হবে এই ম্যাটেরিয়ালস ইউজড ইন সোলার সেল, এই যে একটু, ঠিক আছে। ম্যাটেরিয়ালস ইউজড ইন সোলার সেল, কি কি ম্যাটেরিয়াল? সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড, ক্যাডমিয়াম, টেলুরিয়াম, আর একটা হইলো কপার, ইন্ডিয়াম, সেলেনিয়াম। এই লেকচার 1 থেকে এই কয়টা জিনিস পড়তে হবে। এরপরে হইলো লেকচার 2 এবং 3। লেকচার 2-তে যেটা পড়তে হবে, এই যে কারেন্ট ভোল্টেজ আইবি কার্ভ, এই চিত্রটা আঁকতে হবে এবং এখানে আইএসসি বিওসি এই ব্যাখ্যাটা দিতে হবে। কারেন্ট ভোল্টেজ আইবি কার্ভ, এটা একটু আচ্ছা, তাইলে এখানে এইটা একটু পড়তে হবে, এই যে এই চিত্রটা আঁকতে হবে, কারেন্ট ভোল্টেজ কার্ভ যেটা আইভি কার্ভ, আর হচ্ছে এটার ব্যাখ্যাটা দিতে হবে। তারপরে এখান থেকে ডিভাইস রেসপন্স যেটা, এই যে এই চিত্র 2টা আর এই ডিভাইস রেসপন্স, মানে ইরাডিয়েন্স এর সাথে ডিভাইস রেসপন্স কি হয় আমি ক্লাসে তো বুঝাই দিছিলাম যে ইরাডিয়েন্স বাড়লে কিভাবে ভোল্টেজ এবং কারেন্টের চেঞ্জ হয়। এই চিত্র, এই চিত্র, এই যে ডিভাইস রেসপন্স টু ইরাডিয়েন্স, আর একটা হইলো ডিভাইস রেসপন্স টু টেম্পারেচার, তাপমাত্রা বাড়লে এই যে এখানে রেসপন্সটা কিভাবে চেঞ্জ হয়। তাহলে এই শীট থেকে এই কয়টাই, ডিভাইস রেসপন্স টু টেম্পারেচার, ডিভাইস রেসপন্স টু ইরাডিয়েন্স, আর হইলো এই আইবি কার্ভ, এই কয়টাই এখান থেকে পড়লে হবে, আর লাগবে না। ওকে, তারপরে হলো লেকচার 3। লেকচার 3-এ অনেকগুলা ডেফিনেশন মুখস্থ করতে হবে, সংজ্ঞা। এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সংজ্ঞা, এ ইউ, এই যে অ্যান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই যে এই ডেফিনেশনটা এখানে দেওয়া আছে এই পর্যন্ত। তাইলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সংজ্ঞা মুখস্থ করতে হবে। তারপরে সোলার ইরাডিয়েন্স এর সংজ্ঞা, এই যে সোলার ইরেডিয়েন্স ইজ দ্য ইন্টেন্সিটি অফ সোলার পাওয়ার, সোলার ইরেডিয়েন্স ইজ সোলার রেডিয়েশন পাওয়ার পার ইউনিট এরিয়া, and instantaneous value expresses watt per
মিটার স্কোয়ার, এই জিনিসটা লিখতে হবে, মানে সোলার ইরাডিয়েন্সের ডেফিনেশন। তারপরে সোলার ইরাডিয়েশন ক্লাসে পড়াইছি আমি, যে সোলার ইরাডিয়েশনের সংজ্ঞা, তার হচ্ছে ইউনিট, মানে একক, ওয়াট পার মিটার স্কোয়ার পার ডে, এই জিনিসটা লিখতে হবে সোলার ইরাডিয়েশন। তারপরে হচ্ছে জেনিথ এবং জেনিথ অ্যাঙ্গেল। এই যে জেনিথ অ্যাঙ্গেল, আমরা জেনিথ অ্যাঙ্গেল পড়াইছি, এইখানে জেনিথ অ্যাঙ্গেল দেওয়া আছে। দা জেনিথ অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন সান এন্ড দ্য জেনিথ, তাহলে এই জেনিথ অ্যাঙ্গেল পড়তে হবে। তারপরে হচ্ছে পিক সান আওয়ার, পিক সান আওয়ারের ডেফিনেশন পড়তে হবে। এই যে পিক সান আওয়ার ইজ দ্য নাম্বার অফ আওয়ার্স রিকোয়ার্ড ফর ডেজ টোটাল সোলার রেডিয়েশন টু অ্যাকুমুলেট অ্যাট পিক সান কন্ডিশন। তাহলে এই পিক সান আওয়ারের ডেফিনেশন পড়তে হবে। এরপরে বলছিলাম এই অঙ্কটা আসবে, what is the total peak sun hour for a day with an average radiance of 600 watt per meter square over an 8 hour period। তার মানে হচ্ছে এই যে অঙ্কটা আমরা করাইছিলাম ক্লাসে, এইখানে নাম্বার ঠিক থাকবে না, নাম্বার সব চেঞ্জ হয়ে যাবে, এই অঙ্কটা করতে হবে। তাহলে এই এখান থেকে হচ্ছে শেষ, এতটুকু। ও তারপরে ওই যে পাইরানোমিটার, যেটা পাইরানোমিটারের ডেফিনেশন করতে হবে, এটা ভুলে গেছি, পাইরানোমিটার। তারপরে হলো মডিউল, অ্যারে, এগুলোর ডেফিনেশন পড়তে হবে, মডিউল, অ্যারে। আচ্ছা, তো এই তো গেল 3 4 5, আর আজকে যেটা এখান থেকে দুইটা কোশ্চেন থাকবে, আজকে যেটা পড়াইলাম 4 + 5। আচ্ছা, তাইলে এইখানে প্রথমত লেড অ্যাসিড থাকবে। এই যে পরীক্ষায় আসবে যে লেড অ্যাসিড ব্যাটারির যে 4টা পার্ট আছে, এইটা লেখা এবং এর চার্জিং ডিসচার্জিং। তার মানে এইখানে লেড অ্যাসিড ব্যাটারির পজিটিভ প্লেট, নেগেটিভ প্লেট, এই যে প্লেটের যে ডেফিনেশন গুলো আছে এগুলো পড়তে হবে, এগুলো প্লেট। তারপরে এই যে সেপারেটর কি দিয়ে তৈরি, এগুলো লিখতে হবে। তারপরে এই যে ইলেকট্রোলাইট, এগুলো। তারপরে আহ কি বলে এটাকে, কন্টেইনার, এই যে কন্টেইনার, এগুলা লিখতে হবে। তাইলে লেড অ্যাসিডের থেকে এই কোশ্চেনটা আসবে যে লেড অ্যাসিডের 4টা পার্ট বিস্তারিত লেখো। তারপরে হচ্ছে এই যে অ্যাক্টিভ ম্যাটেরিয়াল এবং এই চার্জিং ডিসচার্জিং, এইটা আসবে, এই চিত্র সহ দিতে হবে, এই যে চিত্রটা এবং এই যে ইকুয়েশন সহ, চার্জিং এর সময় যে 4টা ঘটনা ঘটে, তারপরে হচ্ছে ডিসচার্জিং এর সময় যে 4টা ঘটনা ঘটে, চার্জিং ডিসচার্জিং সহ টোটালটা দিতে হবে। এটা হইলো একটা। আর এর বাইরে লিথিয়াম আয়নটা পড়তে হবে, আমরা যা যা পড়ছি। এই যে লিথিয়াম আয়ন, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, সরি এটা না, এইটা, এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, এই লিথিয়াম আয়ন ব্যাটারির শর্ট নোট আসবে। আর হইলো এই যে তিনটা তিনটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই 4টা মুখস্থ করতে হবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, নিকেল ক্যাডমিয়াম, নিকেল মেটাল হাইড্রাইড, আর লিথিয়াম আয়ন। এই এই হচ্ছে টোটাল ইয়ে আহ কি বলে সাজেশন। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আমি যেই যেই বেশি জিনিসগুলো বড় হয়ে গেল। দেখাইছি, যেই যেই জিনিসগুলো দেখাইছি, এগুলো পড়ে গেলে তোমরা 100% অ্যান্সার করতে পারবা। এবং হচ্ছে এইগুলো যদি পড়ে যাও, আমার বিশ্বাস এইখানে যে কয়জন আছো প্রত্যেকে A+ পাইবা ইনশাল্লাহ, যে সাজেশন গুলো দিছি এগুলো যদি পড়তে পারো। ইনশাল্লাহ স্যার, চেষ্টা করবো। তো সবাই হচ্ছে ইয়ে করে দাও, এই যার যার অ্যাটেন্ডেন্সটা এই চ্যাট বক্সে দিয়ে দাও। আমরা তাইলে আজকের মতো এখানে শেষ করবো।